আমার নাম সজল, সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বাবা মা দুজনেই সরকারি চাকরিতে, মাঝে মাঝে কর্মসূত্রে গ্রামে যেতে হয়। সেই সময় পুরো বাড়ি একদম ফাঁকা থাকে। আমাদের ঠিক পাশের ফ্ল্যাটে থাকেন একজন নারী, প্রভা আপু। বয়স আন্দাজে ২৬-এর কাছাকাছি। উঁচু, ছিমঝাম গড়ন, ত্বক ফর্সা, চোখে এক ধরনের অব্যক্ত আকর্ষণ, যাকে বলে নীরব সৌন্দর্য। তার স্বামী বিদেশে থাকেন, বছর ৪ হলো। মাঝে মাঝে ২ মাস ১ মাসের ছুটিতে দেশে আসেন। তেমন সময়েও খুব একটা কোলাহল চোখে পড়ে না, বরং এমন মনে হয় যেন প্রভা আপু তার দাম্পত্য জীবনের থেকেও একাকিত্বের সাথে বেশি অভ্যস্ত হয়ে উঠেছেন। তার সাথে আমার সম্পর্কটা বরাবরই শালীন। ছাদে দেখা হলে হালকা হাসি, মাঝে মাঝে গেটের সামনে দাঁড়িয়ে সামান্য কথা, ব্যাস। কিন্তু একটা সন্ধে সব বদলে দিল। সেদিন বাড়িতে আমি একা, আম্মু আব্বু গ্রামে ৫ দিনের জন্য। সন্ধ্যায় ছাদে উঠে বসেছিলাম বই নিয়ে। হঠাৎ পাশের ছাদের জানালা খুলে গেল। ওটা প্রভা আপুর ঘরের জানালা। আমি চোখ তুলে দেখলাম তিনি জানালার পাশে দাঁড়িয়ে চুল মুছছেন। পরনে হালকা নীল কটনের শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজ। কোনো সাজ নেই, কিন্তু তাতেই যেন অদ্ভুত এক উষ্ণতার প্রশান্তি চড়িয়ে পড়ছিল। চোখাচোখি হতেই মৃদু হাসলেন। আমিও মাথা নাড়লাম। বাড়িতে একা? হ্যাঁ আপু, আম্মু আব্বু গ্রামে গেছে। তাই বলি ছাদে বই নিয়ে বসেছ? একা একা খাওয়া দাওয়া হয়? হয় না আপু, তাই আজকাল চা বেশি খাই। হঠাৎই প্রভা আপু বললেন, চা তো আমিও এখন বানাতে যাচ্ছি, তুমি চাইলে আসো, একসাথে খাই। আমি একটু দ্বিধায় পড়লেও মাথা নাড়লাম। আচ্ছা আপু, আসছি। প্রভা আপুর ঘরটায় একটা গন্ধ আছে, নরম আলোর মতো। তার ঘরে ঢুকেই যেন মনে হয় কেউ হয়তো অনেক দিন কাউকে খুঁজেছে, অথচ মুখে কিছু বলেনি। সাদা পর্দা, ছোট্ট খোপে কয়টা গাছ, আর এক কোণে একটা টেবিল, যেখানে ২টো চায়ের কাপ ধোঁয়া তুলছে। আমি চুপ করে বসে আছি, আর প্রভা আপু চা ঢালছেন। তারপর আমার পাশে বসে পড়লেন। জানো সজল, একা থাকা অনেক সময় অভ্যেস হয়ে যায়, অথচ মন চায় কেউ পাশে থাকুক, শুধুই একটা কথা বলার জন্য। আমি মাথা নিচু করে বললাম, আপু, আপনি যদি চান আমি মাঝে মাঝে আসতে পারি আপনার সাথে সময় কাটাতে। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই এখন বড় হয়ে গেছিস সজল, অনেক বেশি বোঝে, এত ছোট আর নেই। সেই মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর কেমন করে উঠল একটা অজানা অনুভব, যেন আমি কোনো গল্পের প্রথম পৃষ্ঠায় দাঁড়িয়ে আছি। চা শেষ হতে না হতে হালকা বৃষ্টি নামল। তিনি হেসে বললেন, আচ্ছা, এই বৃষ্টির ভেতর গান শোনার ইচ্ছে হয় না তোর? আমি বললাম, হয়, তবে কেউ না থাকলে শুনতে ভালো লাগে না। তিনি হঠাৎ করেই আমার হাতের ওপর হাত রাখলেন। তালে থাক না, আজ আমার পাশে থেকে গান শোনো। বৃষ্টির টুপটাপ শব্দে ঘরটা যেন আরও নির্জন হয়ে উঠল। বাইরে চারিদিক নীরব। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছিল ব্যালকনি বৃষ্টির ধাক্কায় বাতাসে নড়ে ওঠা পাতার শব্দ। আমি আর প্রভা আপু একসাথে বসে আছি তার ছোট্ট বসার ঘরে, যেখানকার সবকিছু খুব পরিপাটি, কিন্তু কিছু যেন অতিরিক্ত নিঃশব্দ, যেন সময়ও এখানে হাঁটছে ধীরে ধীরে। টেবিলে রাখা ব্লুটুথ স্পিকারে পুরনো একটা গান চলছিল, এই পথ যদি না শেষ হয়। প্রভা আপু হালকা করে বললেন, জানো সজল, এই গানটা আমার খুব প্রিয়। ছোটবেলায় সন্ধে হলেই বাবা এই গান ছেড়ে দিতেন, তারপর মা রান্নাঘর থেকে মৃদু গলায় গেয়ে উঠতেন। সেই সময়টা আর আসে না। আমি তার দিকে তাকালাম, মুখে যেন একরাশ বিষণ্ণতা জড়ানো এক মিষ্টি হাসি। আমি নরম গলায় বললাম, আপু, সময় বদলায়, কিন্তু অনুভবগুলো থেকে যায়। কেউ যদি পাশে থাকে তাহলে সেই পুরনো গানগুলো আবার নতুন হয়ে ওঠে। তিনি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই আজ আমার পাশেই থাকিস সজল, কথা বলতে ইচ্ছে করছে। খুব বেশি কিছু না, শুধু একটু মানুষ হয় পাশে বসে থাকা। আমি মৃদু হাসলাম। আমি তো আছিই আপু। আলো তখন অনেকটাই ম্লান হয়ে এসেছে। ঘরে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। মৃদু আলোয় তার মুখ যেন এক নরম আলোয় ঢাকা পড়েছে, ঠিক যেন একটি ছবির ফ্রেম। হঠাৎ করে প্রভা আপু হাত বাড়িয়ে আমার বাল ছুঁয়ে দিলেন। সেই স্পর্শটা খুব কোমল, কিন্তু আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তুই এত বুঝিস কি করে সজল? এত নরম স্বরে কথা বলিস, মনে হয় তোর সাথে কথা বললে মনটা হালকা হয়ে যায়। আমি কিছু বলার আগেই প্রভা আপু হঠাৎ সামনে ঝুঁকে এসে আমার গালে একটা আলতো চুমু দিলেন। এক মুহূর্ত থেমে থাকল সময়। আমি বিস্মিত হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তিনি মৃদু হাসলেন। ভয় পেয়েছিস? আমি মাথা নাড়িয়ে বললাম, না, তবে অবাক হয়েছি। প্রভা আপু বললেন,
ভালো লাগা কি শুধু তরুণ তরুণীর মাঝে হয়? বয়স কি অনুভবের সীমা ঠিক করে দিতে পারে? আমি জানি আমার জীবনের গল্প অন্যরকম, কিন্তু এই মুহূর্তটা তোর পাশে বসে এই গানটা শুনে তোর চোখে তাকিয়ে মনে হচ্ছে আমি আবার নতুন করে বাঁচতে পারি। আমার হাত তখন তার হাতের ওপর। আমি স্পষ্ট করে অনুভব করতে পারছিলাম তার হাতের কাঁপুনি। সে ভীতু ছিল না, বরং ক্লান্ত। বহুদিন ধরে কারো সাহচর্য না পাওয়া এক নারীর কণ্ঠে আজ ছিল এক আত্মিক আহ্বান। আমি ধীরে ধীরে বললাম, আপু, আমি চাই আপনি আবার হাসুন। সময়টা যেভাবেই থাকুক, আপনি একা থাকবেন না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আজ রাতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়িস আমার ঘরেই। আমি চাই না আবার সেই নীরবতা আমাকে গ্রাস করুক। আমি জানি এই সম্পর্কের শুরুটা শুধুই আকর্ষণের নয়, এটা এক আবেগের ভাষা, যা বহুদিন জমে থাকা এক শূন্যতা থেকে জন্ম নিচ্ছে। ঘরের বাতি নিভে গেছে, এখন শুধু জ্বলছে একটা টেবিল ল্যাম্প। তার ম্লান আলোয় ছায়া পড়েছে প্রভাপুর মুখে। সেই ছায়া যেন তার একাকিত্বের প্রতিচ্ছবি, আর সেই আলোয় ফুটে উঠেছে তার চোখের গভীরতা, যা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিল একটা স্পর্শ, একটা আশ্রয়ের জন্য। আমি পাশের সোফায় বসেছিলাম, কিন্তু তার চোখের চাহনিতে এমন এক টান ছিল, আমি নিজেই যেন অজান্তে উঠে গিয়ে তার পাশে গিয়ে বসলাম। দুইজনেই চুপচাপ। বাইরে তখনও ঝিরঝির বৃষ্টি চলছে। হঠাৎ করে তিনি আমার কাঁধে মাথা রেখে বললেন, সজল, আমি খুব ক্লান্ত জানো। এই নিঃসঙ্গতা আমাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। দিনের পর দিন শুধু একা থাকা, কারোর স্পর্শ না পাওয়া, কারোর সঙ্গ না পাওয়া, এটা কি ঠিক জীবন? আমি কিচ্ছু বলিনি, শুধু তার হাতটা আমার হাতে ধরে রাখলাম। হাতটা বেশ ঠান্ডা, কিন্তু সেই স্পর্শে ছিল অদ্ভুত এক উত্তাপ। প্রভাব ধীরে ধীরে আমার বুকের দিকে সরে এলেন, মাথাটা রাখলেন আমার বুকে। তার চুলের গন্ধে আমার মনে হচ্ছিল আমি যেন একটা অব্যক্ত গল্পের মধ্যে ঢুকে পড়েছি। তিনি বললেন, সজল, তোর বুকের ধরফরানি শুনতে পাচ্ছি। তুই খুব চুপ করে থাকিস, কিন্তু তোর ভেতরে যে কত কথা জমে থাকে সেটা বোঝা যায়। আমি জানি তুইও একা। আমি শুধু বললাম, আপু, আজকে যদি আমি কিছু না বলি বুঝি নিও। আমি সব অনুভব করছি, শুধু ভাষা খুঁজে পাচ্ছি না। তিনিও কিছু বললেন না, ধীরে ধীরে আমার দিকে ফিরলেন। মুখের মধ্যে যেন এক চুম্বক টান। আমি অল্প একটু ঝুঁকে এলাম। তার নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমার ঠোঁটের এক কোণায় তার ঠোঁট ছুঁয়ে গেল। প্রথম চুমো, শব্দহীন, ধীর, কিন্তু হৃদয়ের ভেতরে একরাশ আবেগের ঝড় তুলল। আমরা কেউই তাড়াহুড়ো করিনি, যেন সময়ও থেমে গেছিল আমাদের জন্য। তারপর তিনি আমার বুকের ভেতর ঢুকে পড়লেন এক নিঃশব্দ আলিঙ্গনে। এত খাঁটি, এত নিরাপদ এক আলিঙ্গন, যেন একজন মানুষ বহুদিন পর কারোর কাছে সত্যিই নিজেকে ছেড়ে দিতে পারছে। আমি শুধু জড়িয়ে ধরেছিলাম তাকে, শক্ত করে। কোনো তাড়া ছিল না, কোনো কাম ছিল না, শুধু ছিল ভালোবাসার উষ্ণতা। তার চোখ তখন আমার কাঁধে নুকানো, আর আমি তার চুলে বোলাচ্ছি। প্রভাপু ধীরে বললেন, সজল, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি চাই তুই থাকিস আমার পাশে। আজ শুধু ঘনিষ্ঠতা নয়, আজ চাই ভোর পর্যন্ত একটা মানুষকে পাশে পাওয়ার নিশ্চয়তা। আমি তার কোমালে চুমু খেয়ে বললাম, আমি আছি আপু, ঠিক এইখানে। যতক্ষণ তোমার দরকার ততক্ষণ। তুমি একা নও। সেই রাতে আমরা পাশাপাশি শুয়েছিলাম। মাঝে মধ্যে হাত ধরেছি, কখনো কপালে চুমু দিয়েছি, কখনো বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেছি। কোনো তাড়াহুড়ো ছিল না, বরং ছিল এক ধরনের অনুভব, যেখানে ঘনিষ্ঠতা মানে ছিল মানসিক ছায়া, উষ্ণ আশ্রয়, শুধু শরীরের নয়, হৃদয়ের পাশে থাকার নাম। ভোরের হালকা আলো ঘরের জানালা ফাঁক দিয়ে ভেতরে ঢুকছিল। রাতের বৃষ্টি থেমে গেছে, কেবল ছাদের কার্নিস থেকে টুপটাপ জল পড়ার শব্দ। আমাদের দুজনের মাঝে তখনও এক নিঃশব্দ গাঢ় প্রশান্তি। প্রভাপু তখনও আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। তার নিঃশ্বাসের শব্দ নিঃসন্দেহ বলে দিচ্ছিল বহুদিন পর এমন একটা রাত কাটিয়েছে যেখানে একাকিত্ব ছিল না, ভয় ছিল না, শুধু ছিল নির্ভরতা। আমি তার চুলে আলতো হাত বুলিয়ে দিচ্ছিলাম। মন বলছিল, এই মানুষটার পাশে থাকাটা কোনো পাপ নয়, বরং একটা দায়িত্ব, একটা না বলা চুক্তি, যেখানে উভয়ের মাঝে ঘনিষ্ঠতা মানে ছিল তোমার কষ্টও আমি বয়ে নেব। আস্তে করে তিনি চোখ মেলে তাকালেন আমার দিকে, একটুও না লজ্জা পেয়ে, না সংকোচে, বরং এক প্রকার শান্ত কোমল গলায় বললেন, সজল, এই প্রথমবার মনে হলো
আমি সত্যি কাউকে পাশে পেয়েছি। আমি তার কপালে চুমু খেয়ে বললাম, তুমি শুধু পাশেই নো, এখন থেকে তুমি আমার পৃথিবী। তিনি আলতো হেসে বললেন, তুই জানিস না সজল, একজন প্রাপ্তবয়স্ক নারী যখন সংসার হারায়, স্বামী বা প্রেমিক চলে যায়, তখন সমাজ তাকে কেমন চোখে দেখে। আর সেই যদি কারো দিকে একটু ঘেঁষে দাঁড়ায়, তাহলেই শুরু হয় কানাঘুষো, সন্দেহ। তুই আমার পাশে দাঁড়ালে সেই সমাজ তো তোকে ছেড়ে কথা বলবে না। আমি এবার সত্যি দৃঢ় গলায় বললাম, আমরা যা করছি সেটা পবিত্র। আমরা একে অপরকে দিচ্ছি আশ্রয়, অনুভব, ঘনিষ্ঠতা। আমরা কারোর বাড়ি ভাঙছি না, বরং নিজেরা একটা ঘর গড়ছি। সমাজকে যদি বোঝাতে না পারি, তাহলে সময় বুঝিয়ে দেবে। আমি আছি তোমার পাশে। তার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল দুঃখের ছিল না, ছিল মুক্তির। তিনি আমায় জড়িয়ে ধরে বললেন, তুই আমার চেয়ে অনেক ছোট সজল, কিন্তু তোর হৃদয়